হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সানিস অধ্যায়ন। আজকে আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করতে যাচ্ছি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নবম শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম বাংলা কবিতাখানা, অর্থাৎ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাখানে লিখেছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, যিনি মধ্যযুগের কবি। অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তীর যে কাব্য, যে চণ্ডীমঙ্গল, সেটা দুই খণ্ডে বিভক্ত, নরখণ্ড এবং আখেটিক খণ্ড। আমাদের পাঠ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি আখেটিক খণ্ড থেকে গ্রহণ করা হয়েছে, যার নায়ক কালকেতু এবং নায়িকা ফুল্লরা। মধ্যযুগের কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। তাই তোমরা যখন কবিতাটা পড়ো, তখন সেই কবিতার যে কঠিন কঠিন শব্দবন্ধগুলো আছে কিংবা শব্দগুলো আছে, যেটা তোমাদের বিড়ম্বনায় ফেলে এবং তোমরা কবিতাখানাকে ভয় পেয়ে যাও। আজকে আমি তোমাদের সেই পূর্ব সূত্রটা আলোচনা করার চেষ্টা করব, যার জন্য হয়তো তোমরা এই কবিতাখানাকে ভালোবেসেই পড়বে। তো স্টুডেন্টস, মধ্যযুগের সেই চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী অনুযায়ী আমরা জানতে পারি যে দেবর্ষি নারদের কথায় দেবরাজ ইন্দ্র তিনি মহাদেবের পূজা ব্রতী হয়েছিলেন এবং সেই পুজোর অর্ঘ্য হিসেবে যে পুষ্প, সেই পুষ্প চয়নের দায়িত্ব দিয়েছিলেন তিনি তার ছেলে নীলাম্বরকে। নীলাম্বর পুষ্প চয়নকালে খানিক আনমনা হয়ে তিনি একটা দৃশ্য দেখেছিলেন। কি দৃশ্য? যে একটা বেত অর্থাৎ ব্যাথ বা কিরাত, সেই ব্যাথ একটা মৃগের পিছনে অর্থাৎ একটা হরিণের পিছনে শিকার করার জন্য তিনি যাচ্ছিলেন। তো এটা দেখে সেই আনমনা নীলাম্বরের মনে হয়েছিল যে আমি যদি সেই ব্যাথ হতাম, আমার হাতে যদি সেই অস্ত্র থাকতো, তাহলে আমিও কত সুন্দর শিকার করতে পারতাম। কিন্তু আমি সেটা না করে আজকে আমি বাবার আদেশে আমি এসেছি পুষ্প চয়নকালে। যদি কোনোদিন দেবাসুর রণ হয় বা দেবাসুর যুদ্ধ হয়, তাহলে আমি কি করব, আমার ভূমিকাটা কি হবে? তো এই কথাই তিনি যখন আনমনা ছিলেন, সেই সময় তার হঠাৎ করে মনে পড়ে যায় তার বাবা ইন্দ্রদেব মহাদেবের পুজোর জন্য হয়তো অপেক্ষা করছে। তখন সে তাড়াহুড়ো করে সে পুষ্প চয়ন শুরু করে এবং পুষ্প চয়নকালে তিনি যা ফুল পাচ্ছিলেন তিনি সবকিছু নিচ্ছিলেন। তো সেই পুষ্প নেওয়ার সময় হঠাৎ করে তিনি একটা পলাশ ফুল নিয়েছিলেন, যেই পলাশের মধ্যে, যে পলাশ ফুলটার মধ্যে দারু পিপিলিকা হয়ে লুকিয়েছিল দেবীচণ্ডী। কেন? কারণ দেবীচণ্ডীর উদ্দেশ্য ছিল নীলাম্বরকে মহাদেবের দ্বারা অভিশপ্ত করা এবং মর্তে দেবীচণ্ডীর পুজো প্রচলন করা। তো নীলাম্বর যখন সেই পলাশ ফুলটা তার বাবার কাছে দিয়েছিলেন এবং তার বাবা পুজোর অর্ঘ্য হিসেবে মহাদেবের মাথায় সেই পলাশ ফুলটা দিয়েছিল, তখন কিন্তু সেই দারু পিপিলিকা মহাদেবের মাথায় একটা বিষমভাবে তার প্রচন্ড বিষ উগড়ে দেয় এবং দংশন করে। সেই দংশনের জ্বালা সহ্য করতে না পেরে মহাদেব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান এবং তার রাগ গিয়ে পড়ে ইন্দ্রর ওপর। তখন ইন্দ্র বলেন আসলে পুষ্প চয়নের দায়িত্ব ছিল নীলাম্বরের। সঙ্গে সঙ্গে মহাদেব কি কারণে তার এই আনমনা, যে যার জন্য মহাদেবের পুজোয় তার এই অনীহা এবং যার জন্য মহাদেবকে এই ধরনের একটা বিষধর দংশন সহ্য করতে হলো, জানতে চাইলে নীলাম্বর যখন তার আনমনা হওয়ার কথা, তার ব্যাধ হওয়ার সেই দারু পিপিলিকার কথা বলে, মহাদেব প্রচন্ড বিষময় জ্বালায় মহাদেব যখন নীলাম্বরের কাছে জানতে চান কি কারণে তার এই অনীহা, কি জন্য সে মহাদেবের প্রতি তার পুজোয় এত অনীহা প্রকাশ করেছেন, সেই প্রশ্নের উত্তরে নীলাম্বর যখন তার আনমনা হওয়া এবং ব্যাধ হওয়ার ইচ্ছের কথা তাকে জানায়, তখন কিন্তু মহাদেব তাকে অভিশাপ দিয়ে বলেন যে ঠিক আছে, তুমি যখন বেদ হিসেবে জন্ম নেয়, একটা বেদকে দেখে যখন তুমি মহাদেবের প্রতি তোমার পূজায় অনীহা প্রকাশ করেছো এবং বেদ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছো, আমি তোমার সেই ইচ্ছা পূরণ করছি। তাই তুমি মর্তে বেদ হয়ে জন্মগ্রহণ করবে, অর্থাৎ বেদ হয়ে মানুষের কষ্ট তোমাকে সহ্য করতে হবে। এই কথা শুনেই নীলাম্বরের স্ত্রী ছায়া, তিনিও কিন্তু তার স্বামীর সাথে সহমরণ করে মর্তে জন্মগ্রহণ করার বর লাভ করেন। তারপর দেখা যায় যে কালকেতু ধর্মকেতুর ছেলে হিসেবে কলিঙ্গ নগরীতে তিনি কিন্তু একটা বেদ হিসেবে তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে ফুল্লরার সাথে বিবাহ হয়। কিন্তু কালকেতু এত দুর্ধর্ষ বেদ এবং তার তীরের নিশানা এতটা সঠিক যে তিনি কলিঙ্গ নগরীর বনজঙ্গলের যে বনপশুদের একদম অতিষ্ঠ করে তোলেন। তাই বনের পশুরা তখন কিন্তু তারা বাঁচার তাগিদে ভীত সন্ত্রস্ত হয়ে তারা দেবীচণ্ডীর উপাসনায় মগ্ন হয় এবং দেবীচণ্ডীর কাছে তাদের
নিজের দুঃখের কথা, তাদের যন্ত্রণার কথা এবং কালকেতুর অত্যাচারের কথা তারা বর্ণনা করে, যেটা চণ্ডীমঙ্গল কাব্যের পশুদের গোহারি অংশে আমরা দেখতে পাই। তো এই কথা শুনে দেবী চণ্ডী তাদের আশ্বস্ত করে বলেন যে ঠিক আছে, এরপর কালকেতু আর তোমাদের কোনোভাবেই অত্যাচার করবে না। তারপর দিন যখন কালকেতু সেই বনের মধ্যে যাচ্ছিলেন, কেননা সে বেদ, তার পশু শিকার করে তার জীবন যাপন করতে হয়, তো সেই জীবন যাপনের তাগিদে তিনি যখন সেই বনের মধ্যে যাচ্ছিলেন, তিনি যাবার পথে প্রথমেই একটা স্বর্ণ গধিকা দেখতে পান এবং সেই দিন কোনো শিকার না পেয়ে অবশেষে সেই স্বর্ণ গধিকাকে বাড়িতে নিয়ে আসেন এবং পরবর্তীকালে ঘটনায় দেখা যায় যে সেই স্বর্ণ গধিকা আসলে দেবী চণ্ডী। এবং সেই দেবী চণ্ডী তখন ফুল্লরা এবং কালকেতুকে তার দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করার জন্য প্রচুর ধন সম্পত্তি দান করেন এবং তিনি নির্দেশ দেন যে কালকেতু যেন গুজরাট নগরীতে গিয়ে তার রাজত্ব স্থাপন করে এবং সেখানে যেন তিনি দেবী চণ্ডীর মন্দির উপস্থাপন করেন এবং দেবী চণ্ডীর পূজা প্রচলন করেন। কিন্তু কালকেতু গুজরাট নগরীতে যদি গিয়ে তিনি তার রাজত্ব স্থাপন করেন, তার জন্য দরকার প্রজা, কিন্তু সেই প্রজা তিনি কোথায় পাবেন? তখন দেবী চণ্ডী, ইন্দ্র, সমুদ্র, মেঘ এবং বরুণ দেব সহ হনুমান অর্থাৎ পবনপুত্র হনুমান, তাদের কৃপায় কলিঙ্গ দেশে প্রচন্ড একটা ঝড় বৃষ্টির সংগঠন করা হয়, কেননা যাতে কলিঙ্গ দেশের প্রজাদের জীবন বিপর্যস্ত হয়ে ওঠে এবং তারা বাধ্য হয় গুজরাট নগরীতে তাদের আবাসস্থল স্থাপন করার জন্য। এবং সেখান থেকেই কিন্তু তোমাদের যে পাঠ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাখানির সূত্রপাত। তো স্টুডেন্ট, এরপর আমি তোমাদের এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাখানি পাঠ করে শোনাচ্ছি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল শব্দের অর্থ করল, অর্থাৎ মেঘ কলিঙ্গ দেশের আকাশকে যেন চারিদিকে পরিব্যাপ্ত করে রেখেছে এবং সূর্য যেন কলিঙ্গ দেশের সূর্য যেন মেঘের আড়ালে হারিয়ে গেছে। তাই কলিঙ্গ দেশে চারিদিকে শুধু বিরাজ করছে অন্ধকার আর অন্ধকার। দেখিতে পাহে না কেহ অঙ্গ আপনা, চারিদিকে মেঘ পরিব্যাপ্ত হয়ে আছে। সেই অন্ধকার আবহে কলিঙ্গ দেশের যে জনমানব, সেখানকার জনবসতি যেন তারা নিজেই নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না। তার মানে ভাবো কতটা অন্ধকার হয়ে গেছে। ঈশানে উড়িল মেঘ সঘনি চিকু। ঈশান আমরা জানি 10 দিক আছে, সেই 10 দিকের মধ্যে কি কি পড়ে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অর্ধ, বায়ু, অগ্নি এবং নৈরত ঈশান। ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ। তো সেই উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশানে মেঘ উড়ছে, অর্থাৎ মেঘ পরিব্যাপ্ততা লাভ করেছে এবং তার সাথে ঘন ঘন চিকুর অর্থাৎ বিদ্যুৎ পড়ছে, বারবার বাজ পড়ছে। উত্তর পাবনে মেঘ ডাকে দুরু দুরু, এবং সেই উত্তর পাবনে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কিন্তু মেঘ দুরু দুরু ডাকছে, অর্থাৎ মেঘের ডাকের বর্ণনাও হতে পারে, নতবা কবি বোঝাতে চাচ্ছেন আসলে মেঘের ডাকে যেন কলিঙ্গ দেশের যে জনসাধারণ বা জনমানব, তাদের হৃদয় যেন দুরু দুরু করে কেঁপে উঠছে। কেননা আমাদের হৃদয় কখন দুরু দুরু করে কেঁপে ওঠে? যখন আমরা ভয় পেয়ে যাই। কিসের জন্য? যে অনিষ্ট কিছু হতে পারে। তারপরে লাই, নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। অর্থাৎ নিমেষেকে অর্থাৎ নিমেষেই তড়িৎ বেগে কি করছে? যে মেঘেরা যেন গগনমণ্ডল অর্থাৎ আকাশ, সেই আকাশকে যেন জুড়ে দিয়েছে। অর্থাৎ আকাশের কলিঙ্গ দেশের আকাশ যেন হঠাৎ করে অল্প কিছু সময়ের মধ্যেই যেন মেঘ দ্বারা পরিব্যাপ্ততা হয়েছে। কালো মেঘে যেন কলিঙ্গ দেশের আকাশ খুব কম সময়ের জন্যই বা খুব কম সময়ের মধ্যে সেটা কি হয়ে গেছে? কালো মেঘে বিস্তার লাভ করছে। অর্থাৎ কালো মেঘ সেখানে যেন সূর্যকে যেন উঠতেই দিচ্ছে না, অর্থাৎ সেখানে একটা প্রচন্ড দুর্যোগের আভাস দিচ্ছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। এখানে চারি মেঘে, এই চারি মেঘ হলো কি কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এই 4 মেঘ যেন কি করছে? মুষলধারে অর্থাৎ প্রচন্ড অবিশ্রান্ত ভাবে কি করছে? বরিশে জল অর্থাৎ জল বর্ষণ করছে, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেখানে বিদ্যুৎ ডাকছে, কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। তার মানে কলিঙ্গ দেশে কতটা ভয়ানক দুর্যোগ শুরু হয়ে গেছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ, প্রলয় গনিয়া প্রজা ভাবহে বিষাদ। আর এই মেঘ কলিঙ্গ দেশে যখন আসছে, সে যেন তার শক্তি বৃদ্ধি করছে এবং মেঘের ডাক শুনে যেন মনে হচ্ছে এত উচ্চ স্বরে সে নাচছে অর্থাৎ ডাকছে।
এত উচ্চস্বরে মেঘের ডাক যেন মনে হচ্ছে কলিঙ্গ দেশের প্রজা যেন নিজেদের অসহায় মনে করছেন। কলিঙ্গ দেশের প্রজা ভাবছেন যে এইটা তাদের জন্মভূমি, তারা এখানেই জন্ম লাভ করেছে, এই প্রকৃতিকে তারা কোনোদিন এরকম করে দেখেনি, প্রকৃতি কেন তাদের প্রতি এত বিরূপ তারা কিন্তু বুঝতে পারছে না। তারপর প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় মানে কি? তাণ্ডব। অর্থাৎ সেখানে একটা প্রচন্ড একটা দুর্যোগ হতে যাচ্ছে, একটা তাণ্ডব হতে যাচ্ছে। কেননা প্রকৃতির যে রেশ, প্রকৃতির যে রোষ, সেই রোষের সাথে কিন্তু আমরা সাধারণ মানুষ কখনোই পেরে উঠি না। সেই প্রকৃতির রোষে যেন প্রজারা বিষাদ অর্থাৎ বিপর্যস্ততা অনুভব করছে। হুরু হুরু দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভুবন ছাড়ি প্রজা দিল রড। তাহলে দেখো, রড শব্দের অর্থ দৌড়, আর সেখানে ঝড় একদম এত কি বলি হুর হুর দূর দূর, এগুলো আসলে ঝড়টাকে বর্ণনা করা হচ্ছে যেন ঝড়টা কি হয়ে যাচ্ছে অর্থাৎ বিপর্যস্ততার প্রতীক যেন বার্তা বয়ে নিয়ে আসছে, এবং তার যে ডাক, তার যে মানে হু হু করে চলে যাওয়া যেন একটা বিপর্যস্ততার প্রতীক। সেই বিপর্যস্ততাটাকে, সেই দুর্যোগটাকে ভয়ানক বর্ণনা করার জন্য যেন মুকুন্দ চক্রবর্তী তিনি যেন হুর হুর দূর দূর এই শব্দটার প্রয়োগ করেছেন। যে কেমন করে? হুর হুর দূর দূর করে কি বইছে? ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। এইরকম ঝড়ের মধ্যে বিপাক অর্থাৎ বিপর্যস্ততা অনুভব করে প্রজা দিল। প্রজা কোথার থেকে? অর্থাৎ নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে যেন দৌড়ে পালাচ্ছে, অর্থাৎ তারা কোথাও নিজেদের নিরাপত্তা খুঁজে পাচ্ছে না। তো স্টুডেন্টস, তোমরা দেখেছো যে ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাছাড়া তোমরা নবম শ্রেণীতে পড়ো, তোমরা এখনো অনেক ছোট আছো, তাই আমি কবিতাটা 2 পার্টে আমি আমার চ্যানেলে বিভক্ত করে দেব, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে একটা ফলো করে দেবে, কেননা তোমাদের একটা লাইক, কমেন্ট এবং ফলো, শেয়ার আমাকে মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের সহায়তামূলক ভিডিও উপস্থাপন করতে।